যারা ক্ষমতা থেকে চলে গেছেন তাদেরই সাঙ্গপাঙ্গরা দেশের 80% ইকোনমি নিয়ন্ত্রণ করত। ব্ল্যাক মানি অ্যান্ড হোয়াইট মানি 80%। এদের শিল্প কলকারখানাগুলো যদি এই মুহূর্তে চালু করা না যায়, এদের লোনগুলো যদি রেগুলাইজ করা না যায় এবং এগুলো যদি শুধুমাত্র প্রতিহিংসার বশবর্তী এগুলো সব বন্ধ করে দেওয়া হয়, তাহলে যারা পালিয়ে গেছে ওদের লাভ হবে, আর লক্ষ লক্ষ মানুষ বেকার হবে এবং আমেরিকার সমস্ত ফেডারেল রিজার্ভের সব টাকা বাংলাদেশ ব্যাংকে দিলেও এই ইকোনমি দাঁড়া করানো সম্ভব হবে না। আওয়ামী লীগের সঙ্গে ভারতের একটা একেবারে সিকুলের মতো সিকুলের সম্পর্ক, যে গুজবগুলো ছিল যে অনেক ভারতীয় লোক আমাদের পুলিশে চাকরি করত, হিন্দিতে কথা বলতো, এই গুজবগুলো ছিল এবং তারা প্লেনে করে চলে গেছে, এরকম ছবি আমরা দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রী গণভবনে অনেক ভারতীয় ব্ল্যাক ক্যাটের বাহিনী ছিল তাকে দেওয়ার জন্য। এই জিনিসগুলো বাংলাদেশে প্রচণ্ড রকমভাবে গুজব আকারে ছড়িয়ে আছে, সত্য মিথ্যা আমরা জানি না। এখন আজকে আমি যে ভাষায় কথা বলছি, কালকে নিয়ে যদি আমাকে আচ্ছা মতো গুতানো হয় এই ভাষায় কথা বললি কেন, তাহলে আমি আর কালকে থেকে বলতে পারবো না, শেখ হাসিনার মতো তাদের পরিণত হয়ে যাবে। এই যে টেলিভিশনে আপনি আছে কত সুন্দর শোট টাই পরে আসছেন, কতদিন পরে আপনাকে এখানে বসতে দেওয়া হয়নি, আপনার টেলিভিশনে আপনি বসতে পারেন নাই, হোয়াই? জনাব গোলাম মাওলা রনি, আপনাকে দিয়ে আবার আলোচনা শুরু করব। শুনেন, কতগুলো কথা আজকের অনুষ্ঠানে, যেহেতু প্রথম একেবারে নতুন সরকারের দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম স্বাধীনতা দিবসের আজকে প্রথম টক শো, এই যারা পবিত্র দায়িত্ব সম্পাদন করতে এসছেন তাদের উপর যাকে বলা হয় একেবারে বিরাট বোঝা হয়ে আছে কতগুলো সমস্যা। এক নম্বর সমস্যা হলো যে যারা ক্ষমতা থেকে চলে গেছেন তাদেরই সাঙ্গপাঙ্গরা দেশের 80% ইকোনমি নিয়ন্ত্রণ করত। ব্ল্যাক মানি অ্যান্ড হোয়াইট মানি 80%। এদের শিল্প কলকারখানাগুলো যদি এই মুহূর্তে চালু করা না যায়, এদের লোনগুলো যদি রেগুলাইজ করা না যায় এবং এগুলো যদি শুধুমাত্র প্রতিহিংসার বশবর্তী এগুলো সব বন্ধ করে দেওয়া হয়, তাহলে যারা পালিয়ে গেছে ওদের লাভ হবে, আর লক্ষ লক্ষ মানুষ বেকার হবে এবং আমেরিকার সমস্ত ফেডারেল রিজার্ভের সব টাকা বাংলাদেশ ব্যাংকে দিলেও এই ইকোনমি দাঁড়া করানো সম্ভব হবে না। অতএব দেয়ার মাস্ট বি লিবারেল ইকোনমিক ডিল। সেকেন্ড থিং হলো, ভারতের সঙ্গে যে বিষয়গুলো আছে সেটা হলো যে আওয়ামী লীগের সঙ্গে ভারতের একটা একেবারে সিকুলের মতো সিকুলের সম্পর্ক, যে গুজবগুলো ছিল যে অনেক ভারতীয় লোক আমাদের পুলিশে চাকরি করত, হিন্দিতে কথা বলতো, এই গুজবগুলো ছিল এবং তারা প্লেনে করে চলে গেছে, এরকম ছবি আমরা দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রী গণভবনে অনেক ভারতীয় ব্ল্যাক ক্যাটের বাহিনী ছিল তাকে দেওয়ার জন্য। এই জিনিসগুলো বাংলাদেশে প্রচণ্ড রকমভাবে গুজব আকারে ছড়িয়ে আছে, সত্য মিথ্যা আমরা জানি না। এবং যদি ঘটনা তাই হয় তাহলে এই ভারতের একটা বিরাট থ্রেট, 80% ইকোনমি যাদের হাতে নিয়ন্ত্রিত হতো তাদের অর্থ এবং তাদের মাসেল, এই পুরো জিনিসগুলো সরকারি মেশিনারিজের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে, এদের বিরুদ্ধে কাজ করবে এবং এটা মাথায় রেখে তারা যে জনগণ তাদেরকে ক্ষমতায় বসিয়েছে, এই প্রো পিউপিল অ্যাক্টিভিটিস তাদের যত ভালো হবে তারা তত টিকবে। এরপরে কতগুলো, যেটা আমি প্রথমে বলছিলাম যে আগামী 24 ঘন্টার মধ্যে তাদের এমন কিছু চমকপ্রদ কাজ করতে হবে যে কাজগুলো নিয়ে মানুষের মনের আশার সঞ্চার হয় যে না, তারা অনেস্ট। তাদের এক নম্বর কাজ হলো, এই কথাটা বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, এই কথাটা অস্বচ্ছ, অনির্দিষ্ট। এখন অন্তর্বর্তীকালীন দরকার ইন্টারিম গভর্নমেন্ট। এখন এটা কি, এই যে 5 বছরের জন্য যে সরকারটা নির্বাচিত হয়েছে তার মধ্যে যে 6 বছর 6 মাস ক্ষমতা তারা দায়িত্ব পালন করবে, বাকি 4.5 বছর কি তারা ক্ষমতায় থাকবে, নাকি অতীতের তত্ত্বাবধায়কের মতো 180 দিনের জন্য তারা ক্ষমতায় থাকবে? দ্যাট শুড বি স্পেসিফাইড, যে আমি এই কতদিনের মধ্যে এই কাজগুলো করব, এই কথাগুলো তাদেরকে বলতে হবে এবং আগামীকালই বলতে হবে। এরপরে যে জিনিসটা আছে যে তারা যদি খুব বেশি, যেমন মানুষের শেখ হাসিনাকে আমরা তাড়ালাম কেন? সে আমাদেরকে ভোট দিতে দেয়নি, সে আমাদেরকে কথা বলতে দেয়নি। এখন আজকে আমি যে ভাষায় কথা বলছি, কালকে নিয়ে যদি আমাকে আচ্ছা মতো গুতানো হয় এই ভাষায় কথা বললি কেন, তাহলে আমি আর কালকে থেকে বলতে পারবো না, শেখ হাসিনার মতো তাদের পরিণত হয়ে যাবে। এই যে টেলিভিশনে আপনি আছে কত সুন্দর শোট টাই পরে আসছেন, কতদিন পরে আপনাকে এখানে বসতে দেওয়া হয়নি, আপনার টেলিভিশনে আপনি বসতে পারেন নাই, হোয়াই? যারা এই কাজগুলো করেছে, এই সরকার সেই কাজগুলোকে করবে না কালকে থেকে। দ্যাট শুড বি ওপেনলি ডিক্লেয়ার্ড যে দিস মিডিয়া, এই দেশের মিডিয়া ইন্ডিয়ার মতো হবে, এই দেশের মিডিয়া আমেরিকার মতো হবে। থার্ডলি হলো এই যে ডিবি অফিস, ডিবি হারুন, এরপরে আয়নাঘর, যেই জিনিসগুলো মানুষের মধ্যে গুম, ওই যে কেউ বলতেছে র্যাব 1-এর নিচতলাতে ওরকম আয়নাঘর আছে, এই জিনিসগুলো ওপেন করে দিতে হবে যে দেখো কি আছে,
তারপরে এই যে আয়না ঘরে যাদেরকে বের করা হয়েছে, বলতে হবে ব্রিগেডিয়ার আজম আজমি, গোলাম আজম সাহেবের ছেলেকে কারা ধরেছে, কারা মেরেছে, কিভাবে সে এতদিন রইল। এই ভদ্রকের ওয়াইফ অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, আপনার তার জীবন জাহান্নাম হয়ে গেছে। এই যে মীর কাসিম সাহেবের ছেলে, একে বাবাকে ফাঁসি দিয়ে মারা হলো, বাবাকে ফাঁসি দিয়ে মারা হলো, সন্তান শোক প্রকাশ করবে, একটু কান্না করার সুযোগ পায়নি, তাকে ধরে নিয়ে আয়নাঘরে ঢুকাই রাখছে। কারা ঢুকালো, কেন ঢুকালো, এই প্রত্যেকটা লোকের দৃষ্টান্তমূলক শাস্তির কথা আগামীকালই বলতে হবে। এরপরে যে জিনিসটা আসে সেটা আমি একে লিখেছি। আমাদের যেমন পুলিশ, ব্যাংক, শেয়ার মার্কেট, এই তিনটে নিয়ে প্রচণ্ড বদনাম, পুলিশের বদনাম, ব্যাংক এবং শেয়ার মার্কেট। এই লোকগুলোর দায়িত্বপ্রাপ্ত যারা আছে কালকের মধ্যে বলতে হবে যে এই জায়গাতে আমরা কী কী করব। এরপরে যেটা আছে, বিএনপির বিরুদ্ধে 50 লাখ মামলা দেওয়া আছে, এবং যারা এই কয়েকদিনে যেভাবে বুলেট আকারে এই আন্দোলন শুরু হওয়ার পর যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে যেভাবে ছেড়ে দেওয়া হয়েছে, এই 50 লাখ মামলা উইদিন 5 ওয়ার্কিং ডেসের মধ্যে এগুলো প্রত্যাহার করতে হবে। এরপরে যেটা রয়েছে, র্যাবে এই জিনিসগুলো করার পর জনগণের একটা আশা আকাঙ্ক্ষা চলে আসবে। আর আমরা ওই যে উনি বললেন যে আমরা ডক্টর ইউনূসকে মনে করি জাস্ট লাইক অ্যাঞ্জেল, সারা পৃথিবী তাকে সম্মান করছে, ওই আমেরিকার প্রেসিডেন্ট তাকে গলায় মালা পরায় দিচ্ছে, তারপরে ফ্রান্সের প্রেসিডেন্ট তাকে বুকে জড়ায় ধরছে। তো এখন তার সম্পর্কে আমরা যে উঁচু ধারণা পোষণ করি, সে যদি আগামী 1 মাসের মধ্যে র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলতে না পারে, র্যাবকে ফ্রি করতে না পারে, আমেরিকান স্যাংশন, তাকে এই পর্যায়ে আনা হয়েছে কি জন্য, তার সাথে পশ্চিমাদের একটা ভালো সম্পর্ক আছে। তো সেই সম্পর্কের ভিত্তিতে আমাদেরকে বিশ্বব্যাংকের লোন লাগবে, এখন সফট লোন লাগবে, এবং বিশ্বব্যাংকের সবচেয়ে যাকে বলা হয়, আমার কাছে মনে হয় 0.01% সুদেও তাদের ঋণ আছে, 0.74 যে ঋণ আছে, সেই সফট লোন লাগবে। আমাদের IMF-এর সফট লোন লাগবে, এখানে এই হার্ড লোনে আমাদের হবে না। এবং এই বছরের যে ইকোনমি এখন যে পর্যায়ে আছে, আমি যেহেতু ব্যবসা বাণিজ্যের সঙ্গে আছি, এই ব্যবসা বাণিজ্যের সঙ্গে থাকার কারণে এই বছরের ওয়ার্কিং ইয়ারে আমাদের $50 বিলিয়ন এই মুহূর্তে লাগবে শুধু ট্রানজ্যাকশন করার জন্য। ফলে রিজার্ভে যদিও আগামী 1 মাসের মধ্যে অন্ততপক্ষে $5 থেকে $6 বিলিয়ন যুক্ত না হয়, ইউনূস সাহেবের কোনো রেপুটেশন থাকবে না। এরপরে যেটা সবচেয়ে বড় ব্যাপার হলো, এই গ্রুপের মধ্যে আমাদের এখন পুরো দেশটা চালাচ্ছে ব্যবসায়ীরা। আমি এই তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট যেটাই বলেন না কেন, এর মধ্যে কোনো ব্যবসায়িক নেতা, ব্যবসা বাণিজ্য ভালো বুঝেন বা জনপ্রিয় বিজনেস পার্সোনালিটি, যেমন আগে ডক্টর মঞ্জুর এলাহি ছিলেন, তো এইরকম যারা ব্যবসায়িক নেতৃবৃন্দ আছেন তাদের মধ্য থেকে সরকারের অন্তর্ভুক্ত ছিলেন, কিন্তু এইবার আমি তাদের কাউকে দেখতে পেলাম না। এখন এই মুহূর্তে তো আসলে ব্যবসা বাণিজ্য কর্মসংস্থান আমাদের দরকার, সেরকম দেখতে পেলাম না। সেনাবাহিনীর রিপ্রেজেন্টেশনে ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবকে দিয়েছেন, হি ইজ এ ওল্ড মডেল, কেন IKB ইকবাল করিম ভূঁইয়া আসলো না? তা আমি মনে করি পুলিশের মধ্যে পুলিশের কোনো রিপ্রেজেন্টেশন নাই, অথচ এই মুহূর্তে পুলিশের রিপ্রেজেন্টেশন দরকার। সেখানে নূর মোহাম্মদ সাহেবের মতো স্মার্ট লোক সেখানে আসতে পারতো। সিভিল সার্ভিসের কোনো রিপ্রেজেন্টেশন সেখানে নেই। তো এখন সব মিলিয়ে এখন যে 17 জন আসছে, এটা 34 জন হলে আমাদের কোনো অসুবিধা নেই, 50 জন হলে কোনো অসুবিধা নেই, কিন্তু প্রত্যাশার পূরণটি আমরা চাই। রাইট, সেটা আমরা চাই। অসংখ্য ধন্যবাদ।